বিরোধীদের প্রবল হই হট্টগোলের মধ্যেই লোকসভায় পেশ হলো এক দেশ এক ভোট বিল। পেশ করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। বিলের পক্ষে 269 এবং বিপক্ষে 198টি ভোট পড়েছে। বিলে বিরোধিতায় সংসদে এক কাট্টা বিরোধী জোট ইন্ডিয়া। বিরোধিতায় সোচ্চার হলো কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী দলগুলি। এই নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সম্রাট চক্রবর্তী, সিপিআইএম এর তরফ থেকে শতরূপ ঘোষ, প্রীতম দত্ত রয়েছেন বিজেপির তরফ থেকে এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শঙ্খদীপ দাস। প্রত্যেকেই স্বাগত জানাতে। ভারতের ভালো হচ্ছে তার জন্য আমাদের বিরোধীরা তো চিৎকার চেঁচামেচি করবে, এটাই স্বাভাবিক। যদি বাংলাদেশ বা পাকিস্তানের ভালো হতো তাহলে এমন বিল যদি সরকার আনতে পারতো, আমাদের সরকার তো আনবে না, কিন্তু এমন যদি বিল আমাদের সরকার আনতো হাইপোথেটিক্যালি যে বিলে পাকিস্তানের সুবিধে হতো তাহলে মুখ্যমন্ত্রী সাপোর্ট করতো। তোমাকে একটা তথ্য দিই যে 1957-এ যখন সেকেন্ড লোকসভা ইলেকশন হয়, তারপর রিপোর্ট পেশ হয়, তখন কিন্তু কংগ্রেস গভর্নমেন্ট ফুল মেজরিটি ছিল। তখন বলা হয়েছিল যে এক দেশ সাইমultaneously ভোট হোক এবং ভোটটা 15 দিনের মধ্যে হয়ে যাক। তখন কিন্তু সবাই সেটাতে স্বীকার করেছিল যে হওয়া উচিত। তারপর এটা বিভিন্ন কারণে আপনার 1968, 1969 বিভিন্ন স্টেট গভর্নমেন্ট কংগ্রেস টপল করে দেয়। তার মধ্যে প্রথম লেফট গভর্নমেন্ট কেরালাতে টপল করে আপনার কংগ্রেস, যে তখনকার প্রাইম মিনিস্টার ছিলেন উনি। তারপর থেকে ওনাদের স্বার্থনাশী কিছু কাজের জন্য আজকে বিভিন্ন সময় যে ভোট শুরু হয়ে যায়। এবার আমরা আজকে যে গতিতে আমরা অর্থনীতিতে এগোচ্ছি সেইটা গতিতে ধরে রাখার জন্য এবং আমরা বিভিন্ন রকম যেটাতে দেখতে পেয়েছি বা বিভিন্ন রকম সার্ভেতে আমরা দেখতে পেয়েছি বা দেখা গেছে যে যারা এইসব নিয়ে কাজ করে তারা বলছে যে একসাথে যদি ভোট করা হয় তাহলে আমাদের জিডিপি মিনিমাম 1 to 1.5% গ্রোথ রেটে বেড়ে যাবে। দেখুন, আজকে যেই গণতন্ত্রের কথা বি.আর. আম্বেদকর বলে গেছিলেন, সেই গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পর আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে কনস্টিটিউশন অ্যাবজর্ব করার পর 3 দশক ধরে লোকসভা এবং বিধানসভা একসাথে হয়েছে। তখন ফেডারেল স্ট্রাকচারে কোনো আঘাত হয়নি, তখন গণতন্ত্রের কোনো আঘাত হয়নি। আসলে কি বলুন তো, আসলে যে আমি বললাম এইটা শুরু হয়েছিল যে স্টেট এবং জেনারেল ইলেকশন আলাদা করা কখন থেকে শুরু হয়েছিল, যখন কংগ্রেস গভর্নমেন্ট এই যে বলেন না যে ফেডারেল স্ট্রাকচারের পরিপন্থী, এই কংগ্রেস গভর্নমেন্ট প্রথম কমিউনিস্ট পার্টির একটা সরকার কেরালাতে উনি ভঙ্গ করে দিয়েছিলেন। অনলি ফর নেশন। শতরূপ, দেখুন, যার সংখ্যার জোর আছে, যে গভর্নমেন্ট তৈরি করেছে, সে চাইলে কালকে পার্লামেন্টে সূর্য পশ্চিম দিকে ওঠে এই বিলটাও সংখ্যার জোরে পাস করে নিতে পারে। তার মানে তো এই নয় যে কালকে থেকে সূর্যটা পশ্চিম দিকে উঠবে। আমি বলি 96 সালে তোমার মনে থাকবে পশ্চিমবাংলায় কিন্তু একসাথে লোকসভার বিধানসভা ভোটই হয়েছিল। ও উদাহরণ দিল তো যে রাজ্যের সরকার মাঝখানে কংগ্রেস ফেলে দিয়েছিল, ঠিকই বলেছে, আমি সেই প্রসঙ্গে আসছি। 96 সালে একসাথে পশ্চিমবাংলার বিধানসভা এবং লোকসভা ভোট হয়েছিল। তারপর থেকে সেটা ভেঙে গেল কেন? পশ্চিমবাংলার সরকার কেউ ফেলে দিয়েছে বা মাঝপথে পড়ে গেছে বলে কিন্তু নয়। বাজপেয়ীর নেতৃত্বে যে কেন্দ্রের সরকার তৈরি হলো বা তার আগে যুক্তফ্রন্ট সরকার যখন তৈরি হলো গুজরাল বা দেবেগৌড়া, সেই সরকারগুলো স্থায়ী হয়নি বলে কখনো 13 দিনের গভর্নমেন্ট, কখনো 13 মাসের গভর্নমেন্ট, পরে 98-তে আবার ভোট হলো, 99-তে আবার লোকসভার ভোট হলো। সুতরাং 96-তে নির্বাচিত পশ্চিমবাংলার বিধানসভা 2001 অব্দি চললো, কিন্তু 96-তে নির্বাচিত ভারত সরকার চলতে পারলো না বলে বারবার করে ভোট করতে করতে 2004-এ গিয়ে আবার লোকসভার ভোট হলো। হ্যাঁ, এই কারণে ওটা ভেঙে গেল। সুতরাং ভেঙেছে খালি কেন্দ্রের সরকারের হস্তক্ষেপে এমন কিন্তু নয়, বা রাজ্য সরকার পড়েছে এমন কিন্তু নয়, কেন্দ্রের সরকারও কিন্তু পড়ে যেতে পারে। অসংখ্য উদাহরণ আছে, রাজীব গান্ধী সরকার পড়ে গেছে, তার চন্দ্রশেখরের সরকার পড়ে গেছে, সো অন অ্যান্ড সো ফোর্থ। সুতরাং আজকে এই নিয়মটা করতেই পারে, কিন্তু যে বাস্তবতা আমরা দাঁড়িয়ে আছি, আজ থেকে 30 বছর পরে আবার এই এক পয়েন্টে এসে দাঁড়াবো, তখন হয়তো এটাকে কোনো রিবুট করা। তুমি এখন থেকে হাত তুলছো কেন বললে তো এতক্ষণ ধরে, শোনো না একটুখানি, এটাকে রিবুট করা, তার বেশি কিন্তু কিছু না। এক, দ্বিতীয় কথা হচ্ছে ও কংগ্রেসের গভর্নমেন্ট ফেলে দেওয়ার কথা বললো। দেখো, গভর্নমেন্ট তো ভাই তোমরাও ফেলতে বাকি রাখোনি, কংগ্রেসের কোনো ভালো থাকো কি না থাকো, কোনো খারাপ তো শিখতে বাকি রাখোনি। উত্তরাখণ্ডের গভর্নমেন্ট মোদী সরকার ফেলেছে মাঝপথে, মধ্যপ্রদেশের গভর্নমেন্ট খরিদ ফরত করে এরা ফেলেছে মাঝপথে, এই কয়েক বছরের সাম্প্রতিক ইতিহাস বলছি। মহারাষ্ট্রের গভর্নমেন্ট, কর্ণাটকের গভর্নমেন্ট, এদের জন্য মিড টার্মে পড়ে গেছে, নতুন করে ভোট হয়েছে। অতএব বিজেপিও যখন গভর্নমেন্ট ফেলবে তখনও তো এই প্রশ্নটা চলে আসবে যে তাহলে সেই রাজ্যগুলো কি আবার নির্বাচিত সরকার পাওয়ার জন্য 4 বছর 3.5 বছর অপেক্ষা করবে? 52 সাল থেকেও ভুল বললো, 3 দশক নয় 1.5 দশক। 52 সাল থেকে 67 সাল পর্যন্ত আমাদের দেশে 1 ইলেকশনই হয়েছিল, একদম ডবল করে দিল ব্যাপারটাকে, যাকে তথ্যগত ভুল। 67 সালের পরে যে বাস্তবতাটা আমরা ফেস করেছি, এই বাস্তবতাটাই কিন্তু রিপিটেড হবে। ও পারলে সংখ্যার জোরে যে যাই বিল পাস করাক না কেন। আর আমার লাস্ট কথা এই প্রসঙ্গে আমি এখন বলছি, মানে বললে এখন অনেক কথা বলা যায়, নিশ্চয়ই পরে সেই সুযোগ পাবো। একটা কথা বলেই শেষ করছি, এই যে সুকান্ত মজুমদার বলছিলেন না পাকিস্তানের স্বার্থ হলে এরা পাস করে দিত, আমি মাঝে মধ্যে ভাবি পৃথিবীতে পাকিস্তান বলে কোনো দেশ না থাকলে বিজেপি বলে কোনো পার্টি থাকতো না, কি দেখিয়ে রাজনীতি করতো। কিন্তু আমি একটা কথা ভেবে দেখার জন্য অনুরোধ করছি তোমাদেরকে, তো আজকে পাকিস্তানে যে আমরা রাষ্ট্র ব্যবস্থা দেখছি গত কয়েক বছরে, বারবার করে সামরিক অভ্যুত্থান, সামরিক শাসন ইত্যাদি ইত্যাদি। ভারতের গণতন্ত্র আজকে 75 পার করে 76 বছর চলছে, গর্ব করে বলছে 77 বছর চলছে।
গর্ব করে বলতে পারি যে আমাদের দেশে এমনকি প্রধানমন্ত্রী খুন হয়েছেন, তারপরও আমাদের দেশ কখনো আর্মির টেক ওভার দেখেনি, আর্মি রুল দেখেনি। কথাটা আমি এই কারণে বলছি যে পাকিস্তানের গণতান্ত্রিক ব্যবস্থা যেটা দুর্বলতা, আপনারা ভারতবর্ষে কেন সেটাকে রেপ্লিকেট করতে চাইছেন? এই যে ভারতবর্ষের একটা ফেডারেল স্ট্রাকচারের জোর, যে এখানে এবং সংবিধানে পরিষ্কার লেখা আছে, ডক্টর আম্বেদকরের কথা বললো, ডক্টর আম্বেদকররা সংবিধানে পরিষ্কার লিখেছেন যে রাজ্যের সরকার কেন্দ্রের সরকারের অধীনে নয়, রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার দে আর কো ইকুয়ালস। এটা কিন্তু সংবিধানের ভাষা, ডক্টর আম্বেদকরের ভাষা, আমার ভাষা নয়। এই যে ভারতের গণতান্ত্রিক কাঠামোর এই যে জোর, যে এখানে একটা ফেডারেল স্ট্রাকচার আছে, শাসক আছে, বিরোধী আছে, যে আজকে রাজ্যে শাসক সে কেন্দ্রে বিরোধী, যে কেন্দ্রে শাসক সে রাজ্যে বিরোধী, এই স্ট্রাকচারের ফলে ভারতবর্ষের মানুষের এই যে অংশগ্রহণকারী গণতন্ত্র আজকে এত ঝড়ঝাপটা সামলেও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। যা বাংলাদেশ পারেনি, যা পাকিস্তান পারেনি, যা পৃথিবীর টার্কি পারেনি, অনেক দেশ পারেনি, ভারতবর্ষ গোটা পৃথিবীকে করে দেখিয়েছে। আজকে কেন সেইখান থেকে সরিয়ে নিয়ে ভারতের গণতন্ত্রকে আপনারা পাকিস্তানের ছাঁচে ফেলতে চাইছেন? আসল পাকিস্তানপন্থী কারা, আমরা নাকি সুকান্ত মজুমদার, নরেন্দ্র মোদীরা হচ্ছে আসল পাকিস্তানপন্থী রাজনীতিবিদ? প্রীতম আসবো না, প্রীতম প্লিজ সম্রাট বাবুর কাছে আসবো। সম্রাট বাবু, ঠিক এই জায়গাতেই প্রশ্ন, সুকান্ত মজুমদার যে কথা বলছেন বা ইতিমধ্যেই আমরা লোকসভায় যা দেখেছি, বিরোধীদের এই অভিযোগ কেন বারবার করে আসছে? প্রীতম যেমন বললো যে বিশেষজ্ঞদের মতামত, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে লিখেছেন এক দেশ এক ভোট বিলে মানুষের নিয়মিতভাবে ভোট দেওয়ার মৌলিক অধিকার হরণ করা হবে, এই অধিকার সরকারকে দায়বদ্ধ করে, এই বিল গণতন্ত্রের ভিতের ওপরে আঘাত, বাংলা চুপ করে বসে থাকবে না। এই আশঙ্কার জায়গাটা কেন তৈরি হচ্ছে? হ্যাঁ, অবশ্যই আশঙ্কার জায়গা রয়েছে। কারণ একটা জিনিস লক্ষ্য করবেন যে বিজেপি এইবার নির্বাচনে বলেছিল আপকি বার 400 পার। আপকি বার 400 পারটা কেন? তারা 400 সিট আসন নিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল। তার প্রধান উদ্দেশ্য কী ছিল? সংবিধানকে পরিবর্তন করা, এক দেশ এক ভোট। সেটা শুধুমাত্র আরএসএস এবং বিজেপির যেটা গোপন এজেন্ডা, এক দলীয় পরিকাঠামো, এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করা এবং দেশে নরেন্দ্র মোদীর চাহিদা খুব সামান্য, একটা কথা বলে খুব সামান্য, বিরোধী মুক্ত দেশ। একটা প্রশ্ন করি প্রীতম, শঙ্খদীপ দাস আমাদের সঙ্গে রয়েছেন। সম্রাট বাবু যে প্রসঙ্গ তুললেন আর কি, আর কোনো ইস্যু নেই, রুটি কাপড়া মাখানের ইস্যু, তার বাদ দিয়ে এটাই সব থেকে গুরুত্বপূর্ণ। আজকে যখন আমরা বলছি যে ওয়ান নেশন ওয়ান ইলেকশনে আজকে আমাদের ডেভেলপমেন্ট থেকে শুরু করে অর্থনীতি থেকে শুরু করে সব জায়গায় আমাদের বৃদ্ধি ঘটবে, সেই বৃদ্ধিটা ঘটলে তো প্রত্যেকটা মানুষ তাতে উপকার হবে। আর আজকে নেই মানে প্রত্যেকটা জায়গায় আজকে আমরা দেখুন না আমরা কোথায় ছিলাম অর্থনীতিতে, আর আজকে আমরা কোথায়, আমরা নেক্সট আমরা টার্গেট করেছি যে থার্ড লার্জেস্ট ইকোনমিতে আমরা প্রবেশ। শতরূপ, দেখুন আমি দু একটা কথা বলি, আমি জাস্ট অ্যাড করবো শতরূপ, অমিত শাহের বক্তব্যের পরিপ্রেক্ষিতে পরিবর্তনের কথা, পরিবর্তনকে অ্যাকসেপ্ট করতে চাইছেন বিরোধীরা? পরিবর্তনটা তো বাস্তবমুখী হতে হবে, বাস্তবের থেকে উল্টো দিকে মুখ করে কি করে পরিবর্তন হবে? বাস্তবতা তো 52 সালের ওয়ান নেশন ওয়ান ভোটকে সময়ের সাথে সাথে পরিবর্তিত করে আজকের জায়গায় এনেছে ডক্টর বি আর, ভাই আমি কেন তোমার একবার বলছি না, তুমি কেন এটা করছো? ডক্টর বি আর আম্বেদকরের থেকেও পণ্ডিত মানুষ যদি কেউ থেকে থাকেন তা হচ্ছে সময় এবং বাস্তবতা। বাস্তবতা দেখিয়েছে যে ওয়ান নেশন ওয়ান ভোটটা ভারতের মতো একটা দেশে ফিজিবল নয়, যদি আমাদেরকে ফেডারেল স্ট্রাকচারকে বজায় রাখতে হয়, না রাখলে সেটা আলাদা কথা। আমি যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুনছিলাম বলতে যে এর ফলে মানুষের নিয়মিত ভোটদানের অধিকার চলে যাবে, আমি ভাবছিলাম যে সেই এমপি যার লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে একটা বড় অংশের মানুষ গত 15 বছর পঞ্চায়েতে পুরসভায় ভোট দেয়নি, প্রায় 60 থেকে 65% মানুষ। নিবে আমি সেগুলো যে কারণে দাদা বললেন যে ঠিকই কথা, বিজেপিকে নিন্দা করলেন যে ওরা বিরোধী মুক্ত দেশ চায়। বিরোধী মুক্ত দেশ চাওয়াটা খারাপ, কিন্তু বিরোধী শূন্য পঞ্চায়েত, বিরোধী শূন্য পুরসভা চাওয়াটা খুব ভালোই নিবে। আজকে কামিং ব্যাক টু টুডেস টপিক, দেখো আমিও অর্থনীতির ছাত্র, ইকোনমিক্সে মাস্টার ডিগ্রি করেছি, নম্বর নেওয়া খারাপ পাইনি, ফার্স্ট ডিভিশন পেয়েছি। আমার এটা কিছুতেই মাথায় ঢুকছে না ওয়ান নেশন ওয়ান ভোট হলে জিডিপি করতে পারবে। বললো না কোথাকার রিপোর্ট পড়ে এসছে, আমাকে রিপোর্টটা দেখতে হবে। বরং এটা ঘটনা যে যদি মানে একাধিকবার ভোট হয় তাতে যেমন সরকারের খরচা বাড়ে, রাষ্ট্রের খরচা বাড়ে, এটা ঠিক, তেমন আবার বহু মানুষের উপার্জন বাড়ে, এটাও ঠিক। তার থেকে বড় যার ফলে জিডিপিতে তাতে বরং জিডিপি বেশি বাড়ার কথা। কিন্তু তার থেকে ইম্পর্টেন্ট কথা কি জানো তো ভাই, দেখো লোকসভা এবং বিধানসভা ভোটটা আলাদা হয়, বোঝার চেষ্টা যেন আমরা করি। লোকসভার বিধানসভা ভোটটা আলাদা সময় হওয়ার যেটা একটা বড় গণতন্ত্রের বড় সুবিধা হচ্ছে যে ইন্টেন্সিভলি লোকসভা ভোটের সময় কেন্দ্রের সরকারের বিভিন্ন কাজ, প্রকল্প, রাজনীতি এবং তার মানুষের জীবনের প্রভাব নিয়ে আলোচনা হয়, তর্ক হয়, বিতর্ক হয়। আবার বিধানসভার সময় রাজ্যের সরকারের ত্রুটি, দোষ, ব্যর্থতা, তার কাজ, রাজ্যের এজেন্ডাগুলোকে নিয়ে ইনডেপথ চর্চা হয়, আলোচনা হয়, বিতর্ক হয়। একটা লাইন কিন্তু প্রীতম যে কথাটা বা বিজেপির তরফ থেকে যে বক্তব্যটা তুলে ধরা হচ্ছে, যদিও শঙ্খদীপ বলছে এটা চোখ ঘোরানোর চেষ্টা আর কি, পুরো বিষয়টা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা, কিন্তু অর্থনৈতিক দিক থেকে অনেকটা টাকা সাশ্রয় হয়। আমি যেটা বললাম, এই প্রসঙ্গটা আমি তো বললাম তো সেটা, কিন্তু দেখো
এটাও তো তোমার ঘটনা মানতে হবে যে আমাদের দেশের টাকাটা খরচা হবে দেশের গণতন্ত্রকে আরো মজবুত করার জন্য, নাকি আমি টাকার ব্যয়টাকে কমাবো দেশের গণতন্ত্রকে দুর্বল করার জন্য। আমি যে কথাটা বলছি, তুমি এইটা বোঝার চেষ্টা করো যে বিধানসভা ভোট আর লোকসভা ভোট একই সময় হওয়া মানে কিন্তু ওই যে 1-1.5 মাস স্প্যানের মধ্যে আমাকে গোটাটাকে নিয়ে আলোচনা করতে মানে তুমি হচ্ছে। ইস্যুর পরিপ্রেক্ষিতে বলছো। আর আলাদা সময় হওয়া মানে বিধানসভার আগে 1.5 মাস 2 মাস 3 মাস যাই হোক, মানুষ ইনডেপথ চর্চা করবেন রাজ্যের সরকার তার রাজ্য এবং কেন্দ্রের difference। আবার উল্টো এই গেল এক। দ্বিতীয় কথা হচ্ছে, দেখো আচ্ছা আমরা এই যে কথাটা বলছি কি ভারতের ইতিহাস যেটা দেখিয়েছে যে এটা ফিজিবল নয়, একটা সময় বিভিন্ন সময় গিয়ে বিভিন্ন সরকার মাঝপথে পড়ে যাবে, যে কারণে তারিখ আলাদা হয়ে যাবে। এটা তুমি জানি, আমি জানি, সবাই জানে। এটা কি মোদী অমিত শাহ জানেন না? এইখানেই প্রশ্নটা হচ্ছে, তারা কি দেখেননি যে 52 সাল থেকে 67 সালে যেটা ভারতে হয়েছে তারপর সেটা কেন চালানো যায়নি? তাহলে তারা এটা কেন করছেন? কারণটা এইটা নয় তো যে আলটিমেটলি এইটা করে এইটাকে চালু করে দিয়ে রাজ্যে রাজ্যে সরকার ফেলে দিয়ে কার্যত সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করে ওয়ান নেশন ওয়ান ভোট নয়, ওয়ান নেশন ওয়ান গভর্নমেন্ট এটা করতে চায়, যেখানে স্টেট গভর্নমেন্ট বলে কিছু থাকবে না, খালি একটা সেন্ট্রাল গভর্নমেন্ট থাকবে। এইটা আসল উদ্দেশ্য নয় তো? এবং সেইটা যদি হয়ে থাকে, আমি ওই পয়েন্টটাতেই আবার ফিরে আসছি, সেক্ষেত্রে পাকিস্তানের যে রাষ্ট্র ব্যবস্থা, কি ধরো বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থা, যেটা কিনা ফেল করেছে আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে, আর ভারতের রাষ্ট্র ব্যবস্থার যে বুনিয়াদি যে মজবুত জায়গাটা ছিল, যে আমাদের দেশে এই ফেডারাল স্ট্রাকচারটা থাকার ফলে মানুষের ক্ষোভ বিক্ষোভ, এবং কি বলতো দুটো সরকারের মধ্যেও যেটা কম্পিটিশনের ফলে দুটো সরকারের ভালো করার চেষ্টা, যে রাজ্যের সরকার যেন আমাকে ছাপিয়ে না যায়, রাজ্যের সরকার চেষ্টা করে কেন্দ্রের সরকার যেন জনকল্যাণে আমাকে ছাপিয়ে না যায়। এই যে দুটো সরকারের মধ্যে কম্পিটিশনের ফলে মানুষের যদি কিছু সুবিধা এখানে প্রাপ্তি ঘটে, সেই সব কিছু তছনছ হয়ে গিয়ে আসলে ওয়ান নেশন ওয়ান ইলেকশন নয়, ওয়ান নেশন ওয়ান গভর্নমেন্টে যাওয়ার চেষ্টা করছে এরা। খুব গুরুত্বপূর্ণ অভিযোগ ইতিমধ্যেই কিন্তু শতরূপ তুলেছে, অর্থাৎ যে সন্ধির অভিযোগ করছে শতরূপ, যে অভিযোগ করছে আর কি, ওয়ান নেশন ওয়ান গভর্নমেন্ট, যে কথা শতরূপ বলছে। শতরূপ একটু আগে যেটা বলছিল সেই প্রসঙ্গে বলি, শতরূপ পশ্চিমবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে কেন্দ্র নিয়ে বললো, অথচ ত্রিপুরা নিয়ে কোনো কথা বললো না শতরূপ। ত্রিপুরায় তার মানে ধরে নেওয়া যায় যে ত্রিপুরাতে পঞ্চায়েত নির্বাচনগুলোতে শতরূপ বা আমি তো পুরোটাই বিজেপির বিরুদ্ধে বলছি, আলাদা করে তো ত্রিপুরার মধ্যপ্রদেশ বলতে হবে কেন? এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন তার সঙ্গে ওনার নিজের কেন্দ্রটা মিলছে না বলে বললাম। অদ্ভুত কথা, অদ্ভুত যুক্তি দাদা এটা। আমি তো বিজেপির পলিসিটারই বিরুদ্ধে বলছি, আলাদা করে ত্রিপুরা আর মধ্যপ্রদেশ আলাদা করে বলতে যাবো কেন? সেটাই বলছি, প্রত্যেকের কাছেই যাবো আর কি। মানে আমরা তো দাবি করি বা আমরা ভরসা করি আর কি, পশ্চিমবঙ্গের মানুষ এবং ভারতের মানুষ রাজনৈতিকভাবে খুবই সচেতন। তাহলে এই যে ইস্যু ভিত্তিক আলোচনা, বিধানসভা নির্বাচন এবং লোকসভা, এটা বোঝাতে কি খুব কষ্ট হবে? না না, খুব কষ্টের ব্যাপার নয়, সেটা হতে পারে, কিন্তু কোথাও এখন লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন একসাথে হচ্ছে, মানে আগামী দিনে নাও হতে পারে, কিন্তু এটা একটা বাধ্যবাধকতা, লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন একসাথেই করতে হবে। তাতে যাই হোক, একটা জায়গা আমি বুঝতে পারছি না, অর্থনৈতিক সুবিধা হবে, অর্থনৈতিক লাভ হবে, খরচ কমবে, ট্যাক্সের টাকা বাঁচবে, তাই দিয়ে উন্নয়ন হবে, এই পরিসংখ্যানটা কিন্তু পরিষ্কার নয়। কতটা প্রচুর, আমি আজকে যা ইভিএম মেশিন আছে, কিন্তু এটা তো শতরূপ বলছে, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। না, কখনোই আমি তা বলিনি ভাই, আমি দাদা ইন্টারাপ্ট করছি না, আপনি বলবেন। আমি খালি এইটা বললাম যে সরকারের খরচা কম হতে পারে, আবার সরকারের খরচা কম হচ্ছে মানে জনগণের উপার্জন কম হচ্ছে। তুমি একটা জিনিস বোঝা যাচ্ছে, একটা লোক, আমি ছোট একটা পাতি উদাহরণ দিচ্ছি, একটা লোক ডেকোরেটিং এর ব্যবসা করে, কেমন একবার ভোট হচ্ছে মানে সে একবার মানে প্যান্ডেল বাঁধবে, ভোটের প্রচার হবে, দুবার ভোট হচ্ছে মানে সে মানে 5 বছরে দুবার তার ভোটের প্রচারে প্যান্ডেল বাঁধবে, তার দুবার উপার্জন হবে। সুতরাং জিডিপিটা যখন ক্যালকুলেট করা হয়, খালি গভর্নমেন্টের স্পেন্ডিং দিয়ে ক্যালকুলেট করা হয় না, যে ভারতের যে একজন নাগরিক, একজন ইন্ডিভিজুয়াল, সে কত টাকা উপার্জন করছে, গ্রস ডোমেস্টিক প্রোডাকশন কত হচ্ছে, সেই প্রোডাকশন দিয়ে ফ্লেক্স ছাপানো, ব্যানার ছাপানো, এটা খালি ব্যয় নয়, এটা কিন্তু আয়ও। আর এই যে খরচের কথা বলা হচ্ছে, আমি যদি কালে খাওয়া দাওয়া বন্ধ করে দিই, আতপেটা খেয়ে থাকি, আমার অনেক টাকা বাঁচবে, তাহলে কি টাকা বাঁচানোর জন্য আতপেটা খেয়ে থাকাটা স্বাস্থ্যের লক্ষণ? গভর্নমেন্ট টাকাটা গণতন্ত্রের পেছনে খরচা করবে নাই বা কেন? এটা কোনো সরকার যে যুক্তিটা দিচ্ছে আমার যুক্তি হতে পারে না। এটাও মানে আমি যদি আতপেটা খাই, আমি বাইরে করব না কালকে থেকে। অর্থনৈতিক দিক থেকে এমন বাড়িতে ইলেকট্রিক বিল দেব না, এই প্রসঙ্গটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। গণতন্ত্রের জন্য কেন খরচা করতে আমি আসবো, বাড়িতে ইলেকট্রিক বিল দেব না, অন্ধকারে বসে থাকবো, ইলেকট্রিক বিল দেব না, মোমবাতি জ্বালিয়ে বসে থাকবো, আমার কোনো খরচা হবে না, অনেক টাকা বাঁচবে, ওইটা তো কোনো সুস্থ জীবন হতে পারে না। এইগুলো কোনো গণতন্ত্রের জন্য কেন খরচা করবো না, প্রীতমের কাছে এই প্রশ্ন নিয়ে আসবো। শতরূপ যে প্রসঙ্গটা বা যে চিন্তাটা শতরূপের মধ্যে ঘোরাফেরা করছে, ওয়ান নেশন ওয়ান ভোট নয়, ওয়ান নেশন ওয়ান গভর্নমেন্ট। আমি রাইটলি শতরূপ যে কথাটা বলেছে, আমি 16 আনা সেটাতে বিশ্বাস করি। সেটা হচ্ছে যে দেখো, একটা সময় তো গোটা দেশে কংগ্রেস ক্ষমতায় ছিল, তারপরে রিজনাল পার্টিগুলো তৈরি হলো। কেন রিজনাল পার্টিগুলো তৈরি হলো? তারা রিজনাল অ্যাসপিরেশনটাকে ফুলফিল করার একটা প্রতিশ্রুতি দিয়ে তারা ক্ষমতায় এলো। ফলে আজকে আমরা দেখছি অনেক জায়গায় কংগ্রেস ভেঙে যে রিজনাল পার্টি তৈরি হয়েছে, তারা অনেক বেশি স্ট্রং। তো একসাথে যদি লোকসভা ভোট এবং বিধানসভা ভোট হয়, তাহলে রিজনাল অ্যাসপিরেশন, রিজনাল মানুষের যে
স্থানীয় সরকার নিয়ে যে উপলব্ধি, সেটার সঙ্গে কেন্দ্রীয় সরকারের যে পারফরমেন্স, সেটা কোনো একটা জায়গায় গুলিয়ে দেওয়ার চেষ্টা, বা রাজ্যের বিষয় দিয়ে কেন্দ্রের ইলেকশনে জেতার বিষয় রয়েছে। তো এইটা না এটা একটা সুস্থ পরিস্থিতি নয়। এবং কোথাও না কোথাও একটা যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর যে কেন্দ্র রাজ্য একটা যে ক্ষমতার বিন্যাস, সেটাকে একটা ঘেটে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে, শতরূপ যে কথা বলছেন, এইটা হচ্ছে বিরোধীদের এই অ্যাপ্রিহেনশনটা থাকা খুব স্বাভাবিক। তার কারণ হচ্ছে গত 5 বছর বা 10 বছরের মেয়াদে যেভাবে আমরা নির্বাচিত সরকার পড়ে যেতে দেখেছি, নরেন্দ্র মোদীতে অনুপ্রাণিত হয়ে যেভাবে মহারাষ্ট্রের সরকার পড়ে গেছে, যেভাবে উত্তরাখণ্ডের সরকার ফেলে দিয়ে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে, যেভাবে অরুণাচলের সরকার ফেলে দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে, তার ফলে বা যেভাবে পশ্চিমবঙ্গে ঘন ঘন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষরা 356 ধারার প্রয়োগের কথা বলেন, দাবি তোলেন, তার ফলে হচ্ছে যে বিরোধীদের কাছে এই অ্যাপ্রিহেনশনটা ওঠা খুবই স্বাভাবিক। এই যে কথাটা উঠছে না যে স্টেট গভর্নমেন্টের সাথে ফেডারেল স্ট্রাকচার কোথায় আঘাত আনা হবে, সেটা তো বি.আর. আম্বেদকর বুঝতে পারেনি, অথচ দাদা হয়তো বুঝে গেছেন। উনি যদি ভালো করে বুঝিয়ে দিতে পারেন তাহলে ব্যাপার। 3টে জেনারেল ইলেকশন অলরেডি হয়েছে, এই ভারতবর্ষতেই হয়েছে। তখনও বহুদলীয় গণতন্ত্রতে অনেকগুলো পার্টি, পলিটিক্যাল পার্টি ছিল। এত চিন্তা করছে তার কারণ একটাই, যে তারা যে মানুষের কাছে যাওয়ার পক্ষে মনে কোনো দ্বিধা দ্বন্দ্ব আছে, তার কারণ হচ্ছে তারা মানুষকে বিশ্বাস করে না। ভারতবর্ষের মানুষ, একটু আগে তুমি বলে যে দে আর পলিটিক্যালি অ্যাওয়ার, দে নো। আমাদের যে পঞ্চায়েতি রাজ হয়, সেখানে 3টে পর্যায়ে ভোট হয়, তারা সমিতিতেও ভোট দেয়, আপনার পুরো জেলাতেও ভোট দেয়, প্লাস একদম সদস্য ভাগ করতেও ভোট দেয়। ভারতবর্ষের মানুষকে আমার সময় সংক্ষিপ্ত, আমি আগে শেষ করে দেবো যাতে প্রীতম আমার উত্তর দিতে পারে। দেখো, ও একটা যেটা আমাদের শঙ্কদাকে কিছুটা ব্যক্তিগত ব্যঙ্গ করে বললো যে বি.আর. আম্বেদকর জানেন না, দাদা বুঝে গেছেন। এটা তো ঘটনা যে বি.আর. আম্বেদকর দেখেননি চন্দ্রশেখরের গভর্নমেন্টের মাঝপথে পড়ে যাওয়া, বা ভিপি সিংয়ের গভর্নমেন্টের কি বাজপেয়ী গভর্নমেন্টের দেবেগৌড়ার গভর্নমেন্টের মাঝপথে পড়ে যাওয়া। এটা তো ঘটনা যে আজকের মানুষ এই বাস্তবতা জানে, যেটা ডক্টর আম্বেদকর দেখেননি। সুতরাং এই যে আমরা 1 ঘন্টা আলোচনা করলাম, এই যে প্রশ্নটা বারবার উঠে আসলো যে মাঝপথের কি রাজ্যের কি কেন্দ্রের সরকার পড়ে গেলে দেন হোয়াট, 1 ঘন্টার আলোচনায় কি এর কোনো স্পেসিফিক উত্তর পেলাম ব্যক্তিগত আক্রমণ ছাড়া?